ওকে, আমরা যেটা পড়বো, আমরা বাবল সর্ট করেছি, তো আজকে আমরা যেটা পড়বো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সিলেকশন সর্ট। এটাও আরেকটা ব্রুট ফোর্স অ্যাপ্রোচ ফর সলভিং সর্টিং প্রবলেম। সো এইখানে যে বিষয়টা বলা হচ্ছে সেখানে মূল হচ্ছে যে প্রথমে যেটা করবে সেটা হচ্ছে এন্টায়ার লিস্টটা স্ক্যান করবে। হ্যাঁ, এন্টায়ার গিভেন লিস্টটা স্ক্যান করবে মানে শুরু থেকে, এইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত একটা একটা করে দেখবে। হ্যাঁ, দেখে ফাইন্ড স্মলেস্ট, এটা বিপরীত হতে পারে। আমরা বাবল সর্ট আলোচনা করেছি যে অনেক সময় বিপরীত হয়, অনেক সময় এটার বিপরীত প্রক্রিয়াটাও ইমপ্লিমেন্ট করা সম্ভব। সেই ক্ষেত্রে তারা কি করবে, ফাইন্ড লার্জেস্টটা করবে। জাস্ট ওই যে লুপিং এর একটু চেঞ্জের মাধ্যমে এটা করা যায়, বাট পদ্ধতিগতভাবে দুটা আসলে মূলত একই। তো আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে স্মলেস্ট। তো ফাইন্ড ইট স্মলেস্ট এলিমেন্ট এন্ড এক্সচেঞ্জ ইট উইথ দ্য ফার্স্ট এলিমেন্ট। তাহলে প্রথমটার সাথে কি করবে, এক্সচেঞ্জ করবে। তাহলে এই যে এইখানে যেমন আমাদের এখানে যে লিস্ট, যদি এখানে ছোট দেখা যাচ্ছে এবং আমি আশা করি দেখা যাচ্ছে এটা, তো সেই ক্ষেত্রে এখানে প্রথমটা হচ্ছে 89। তো এইখানে পুরাটা খুঁজে সে বের করবে যে ছোট হচ্ছে আসলে 17। এবার 89 এবং 17-র সাথে সে একটা এক্সচেঞ্জ করবে। 17টা প্রথমে চলে আসবে এবং 89টা শেষে চলে যাবে। এই যে 17টা প্রথমে চলে এসেছে, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি, এবং 89 শেষে চলে। তো এইটা হলো বিষয়। এরপরে কি হবে, দেন ক্যান দ্য লিস্ট স্টার্টিং ইন দ্য সেকেন্ড এলিমেন্ট। এরপরে হচ্ছে এইটুক অংশ সর্টেড হয়ে যাবে, এই অংশটুক সর্টেড হয়ে যাবে। এরপরে বাকি অংশটুকের মধ্যে আবার সে সবচেয়ে ছোট খুঁজে বের করবে, হুইচ ইজ 29 ইন দিস কেস। হ্যাঁ, আচ্ছা এটা কি দেখা যাচ্ছে নাকি আমি পরের এখানে দেখাবো? কোনটা দেখা যাচ্ছিল? দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছিল। ওকে, তাহলে আবার কি ব্যাক করি। হ্যাঁ, ঠিক আছে, কারণ আবার ওইখান থেকে এখানে আসা এটা মুশকিল। তো এরপরে কি করবে, যেটা বলছিলাম, এরপরে যেটা করবে সেটা হচ্ছে যে এইটুকু অংশের মধ্যে সবচেয়ে ছোট যে, সেটা খুঁজে বের করবে, এবং উইচ ইজ 29। এবং 29 এর সাথে এবার কিন্তু প্রথমটা না, কারণ এটা কিন্তু সর্টেড হয়ে গেছে। তাহলে এই দ্বিতীয়টার সাথে এই 29 এর অদল বদল হবে, এবং যেটা আমরা পরের লাইনে দেখছি যে 29 এখানে চলে এসেছে, এবং এই 45টা যেটা এখানে ছিল সেটা এখানে চলে এসেছে 29 এর জায়গায়। তো এইভাবে টোটাল জিনিসটা চলতে থাকবে, এবং এইভাবে চলতে থাকলে ফাইনালি আমরা যেটা দেখবো যে একটা সর্টেড লিস্ট আমরা কিন্তু ফাইনালি পেয়ে যাবো। এইটা হচ্ছে সিলেকশন সর্ট। হ্যাঁ, তো এখানে আমরা যেটা, যে এখানে অ্যালগরিদমটা দেওয়া আছে, তো এখানে অ্যালগরিদমটা আমরা দেখতে পাচ্ছি আগের মতোই। সিলেকশন সর্ট এটা একটা ফাংশন, এবং এখানে একটা এ নামে একটা অ্যারে আসবে যেটা আনসর্টেড অবস্থায়, এবং ইনপুটে যে বলা আছে, এবং আউটপুট হচ্ছে ওই একই অ্যারেটা সর্টেড অবস্থায় তৈরি হয়ে যাবে। এবং কিছুটা বাবল সর্টের মতো দুইটা আমরা ফর লুপ ইউজ করব। প্রথম ফর লুপটা i0 থেকে n-2, এবং আমরা বাবল সর্টের এক্সপেরিয়েন্স থেকে জানি n-2 মানে শেষের আগেরটা, এটা হচ্ছে n-2 আর এটা হচ্ছে n-1। যেহেতু ইন্ডেক্স নাম্বার 0 থেকে শুরু হয়, এই জন্য এটার ইন্ডেক্স নাম্বার হয় n-1, আর শেষের আগেরটা n। এখন এখানেও শেষের আগেরটা পর্যন্ত যাবে, এবং এরপরে কি করবে, শুরু হবে এই যে i0 থেকে, তার মানে আইটা হচ্ছে 0 থেকে শুরু হবে, এবং মিন নামে একটা ভেরিয়েবল সে মেনটেন করবে। এবং মিনের ভিতরে কি থাকবে, মিনের ভিতরে থাকবে হচ্ছে মিনিমাম ইন্ডেক্স। মিনিমাম ইন্ডেক্স থাকবে, তার মানে এখানে কোনো সংখ্যা থাকবে না, অরিজিনাল সংখ্যা থাকবে না, সংখ্যা যেই সংখ্যাটা মিনিমাম সেই সংখ্যাটার ইন্ডেক্স থাকবে। তার মানে যেটা হবে আসলে, সে সবগুলির সাথে তুলনা করে, স্টার্টিং ফ্রম দ্য বিগিনিং, প্রথমে সবগুলির সাথে তুলনা করে মিনিমামকে সেটা একটা ডিসিশন নিবে। তাহলে এই ডিসিশনটা হচ্ছে এই যে ইনার ফর লুপ যেটা, সেটা নিবে। তাহলে প্রথমে আই, যেখান থেকে আমরা প্রথমে শুরু থেকে শুরু করছি, তো শুরুতে মিনিমাম ইন্ডেক্সটা আমরা শুরুতে 0 রাখবো। এরপরে আই বেড়ে 1 হবে, তখন মিনিমাম ইন্ডেক্সটা হবে 1। তার মানে হচ্ছে আমরা যেই অ্যারে নিয়ে কাজ করছি, প্রথমে আমরা এই অ্যারে গোটাটা নিয়ে কাজ করছি, এবং এই অ্যারে শুরু হচ্ছে এটা। সুতরাং এই এই ব্যক্তি হবে মিনিমাম। হ্যাঁ, মিনিমাম ইন্ডেক্স হবে এটা, এবং পরে কিন্তু এই ফার্স্ট ইন্ডেক্সটা বাদ দিয়ে আমরা কাজ করছি, এইটুক নিয়ে কাজ করছি।
এবং সেজন্য দ্বিতীয় ধাপে এই ফর লুপের দ্বিতীয় ধাপে i এর মান হবে 1, তখন মিনিমামের মান হবে 1। তার মানে হচ্ছে মিনিমাম তখন হবে এটা, তার মানে এর পরবর্তীতে মিনিমামটা হবে এটা দিয়ে শুরু হবে। তবে প্রত্যেকবার আমরা অ্যারের যে অংশটুকু বিবেচনা করছি সেই অংশটুকুর মধ্যে প্রথমে যে আছে সে হচ্ছে মিন হবে এই প্রোগ্রামের এই জায়গাটায়। ঠিক আছে? তো ইরেজ তো এটা আচ্ছা যেটা বলছিলাম। তো এরপরে এরপরে যেটা হবে সেটা হচ্ছে যে এখানে ফর লুপ। হ্যাঁ, ফর লুপটা শুরু হবে এবং ফর লুপটা শুরু হবে আই যে জায়গায় আছে তার চেয়ে এক বেশি, i+1। তবে যেটা শুরু হবে সবসময় আই যদি এখানে থাকে, এবার আই আছে এখানে, তাহলে যে শুরু হবে এর পরেরটা থেকে। তার মানে এবার যে শুরু হবে এই যে এটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার 1, এখান থেকে শুরু হবে যে। ঠিক আছে? তো এখান থেকে শুরু হবে যে, এবং এইখানে ভিতরে কি হবে তুলনাটা কি, এবং এটা চলবে n-1 পর্যন্ত, তার মানে একদম শেষ পর্যন্ত চলবে n-1 শেষ পর্যন্ত চলবে। তো এই ফর লুপটা শেষ পর্যন্ত চলবে। এখন এটা কি হবে, এখানে তুলনা করবে প্রত্যেকবার এই যে ইন্ডেক্স দিয়ে, যেহেতু এই লুপটা ড্রিভেন হচ্ছে, এই লুপটা যেহেতু যে ইন্ডেক্স দিয়ে ড্রিভেন হচ্ছে, তার মানে এই যে ইন্ডেক্স দিয়ে মিন ইন্ডেক্সটা, তার মানে বর্তমানে আমি ছোট যাকে ধরে নিয়েছি, হুইচ ইজ এখন হচ্ছে প্রথম ইন্ডেক্সটাকে ছোট ধরে নিয়েছি, সেটার সাথে তুলনা করবে এ যে তম ইন্ডেক্সের যেই সংখ্যাটা আছে। তার মানে এ যে তম ইন্ডেক্সের যে সংখ্যাটা আছে, এবং এখন মিনিমাম হচ্ছে এটা 0। তাহলে এ যে এবং এ মিন এই দুটার তুলনা করবে। এখন যদি হচ্ছে এ যেটা ছোট হয় তাহলে মিনটা চেঞ্জ করে এই জে তে চলে আসবে। তার মানে আগে মিন ছিল হচ্ছে 0, এখন জে এর মান যেহেতু 1, এটা চেঞ্জ হয়ে মিন এর মান হবে 1। তাহলে এখন এখানে কিন্তু আমরা খেয়াল রাখতে হবে এই ফর লুপটা ঘুরবে, আর এই ফর লুপটা কোনো সংখ্যা মনে রাখবে না, শুধু মিনিমাম ইন্ডেক্সটা সে মনে রাখবে। তার মানে এই এন্টায়ার অ্যারের মধ্যে যেই সংখ্যাটা মিনিমাম তার ইন্ডেক্সটা এই মিনের ভিতরে যাবে। এই ফর লুপটা এই ফর লুপটা শেষ হলো, এই ছোট্ট ফর লুপ এক লাইনে, এই ফর লুপটা শেষ হলো মিনিমাম কিভাবে হবে। তাহলে এখন আমাদের কাছে মিনের ভিতরে 1 নাম্বার ইন্ডেক্সটা আছে, এর পরের পাশে কি হবে, এর পরের পাশে যেটা বেড়ে এখানে 2 তে চলে আসবে। তার মানে যে আগে এখানে ছিল, যে আমরা এটা কেটে দিই, তার মানে এখন যে হয়ে যাবে এটা, কারণ ফর লুপ যেহেতু ঘুরছে সেই কারণে। এবার কি হবে, এবারে সে তুলনা করবে মিন কত 1, এবার সে তুলনা করবে এ জে এর সাথে, এখন মিন ছিল আগে এটা, এখন মিন হচ্ছে 1। তার মানে এটা এটা হচ্ছে রাইট, এই 1। সো তার মানে এখন কার সাথে কার তুলনা হবে, 45 এর সাথে 68 তুলনা হবে। এ জে এর সাথে এ মিন হচ্ছে 1 আর জে হচ্ছে 2, মিন হচ্ছে 1, জে হচ্ছে 2। তাহলে তুলনা হবে। আবার যদি দেখা যায় এ যেটা ছোট, এই যে এখানে স্মলার দেন দেওয়া আছে, এ যেটা ছোট, তাহলে আবার মিনটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এখানে এ যেটা ছোট না, এটা হচ্ছে 68, এটা হচ্ছে 45। তাহলে কি হবে, এই লাইনটা কাজ করবে না, এই লাইনটা কাজ করবে না। তারপরে যেটা চেঞ্জ হয়ে এখানে চলে আসবে 3 তে চলে আসবে, যেটা চেঞ্জ হয়ে 3 তে চলে আসবে, এবং এরপরে আবার চেক করবে এ যে এর সাথে মিনটা কিন্তু চেঞ্জ হয়নি, এ যে এর সাথে এ মিন মানে হচ্ছে 1। তার মানে 45 এর সাথে এখন 90 এর তুলনা, তাহলে 90 বড়, তাহলে আবার কি হবে, সিম্পলি যেটা মুভ করবে 4 এ, যে এর মান এখন 4। ঠিক আছে? সো এখন আবার তুলনা হবে কার, এই যে মিন হচ্ছে এখানেই রয়ে গেছে, 1 এই রয়ে গেছে, সুতরাং আমাদের 45 এর সাথে 29 এর তুলনা। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ যেটা ছোট, সুতরাং এখন মিনটা কিন্তু চেঞ্জ হবে। তার মানে এই লাইনটা আমাদের কাজ করবে, মিনের ভিতরে যে ঢুকে যাবে, বর্তমান যে মানে আমাদের 4। তার মানে মিনটা আবারও চেঞ্জ হবে, এখন মিনের মান হচ্ছে 4। তার মানে মিনটা চেঞ্জ হয়ে কোথায় চলে আসবে, মিনটা চলে আসবে এখন এখানে, রাইট? আচ্ছা, এইখানে কিছু জিনিস আমাকে ইরেজ করতে হবে। আহ ওকে, তো মিনটা এখানে চলে আসলো।
এরপরে কি হবে, এর পরের পাশে যেটা চেঞ্জ হয়ে, ওকে একটু আর একটু মুছে নেই আমি, এখানে অনেকগুলো হয়ে গেছে। যে সেই জায়গাটা যে ছিল ওকে, সো মিনিমামটা এখানে আসলো। এরপরে কি হবে, যেটা চেঞ্জ হয়ে যেটা চলে যাবে এখানে 5 নাম্বার ইন্ডেক্সে, তার মানে যে এখন 5 এবং মিন হচ্ছে এখন 4। তাহলে মিন হচ্ছে এই যে 4 আর জে হচ্ছে 5। তাহলে এই 4 আর 5 নাম্বার ইন্ডেক্সের মধ্যে তুলনা হবে, তার মানে 29 34 এর মধ্যে তুলনা হবে। এবং যেহেতু হচ্ছে এখানে আছে এ জে যদি স্মলার দেন হয় তাহলে চেঞ্জটা হবে এ জেটা স্মল না, তার মানে 34 29 এর চেয়ে স্মল না, সুতরাং এইখানে কোনো কিছু চেঞ্জ হবে না। আবার লুপের এখানে শুরুতে চলে আসবে এবং জে এর মান 1 বেড়ে যাবে এবং জে এর মান ফাইনালি 5 থেকে যে 6 এ চলে আসবে। এবং মিনটা এখানে 4 এই আছে, মিনটা এই যে আমরা দেখতে পাচ্ছি 4 এ আছে। তো কার সাথে কার তুলনা হবে, A6 এর সাথে A4 এর, তার মানে 17 এর সাথে 29 এর তুলনা। এবং 17 এর সাথে 29 এর তুলনা হলে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এ জে হচ্ছে 17 এবং এ মিন হচ্ছে 29। তাহলে যেহেতু এ জে ছোট, তাহলে এই লাইনটা কাজ করবে। তারপরে মিনের ভিতরে জে, জে মানে হচ্ছে 6, 6টা ঢুকে যাবে, তারপরে 4 এর বদলে এখানে হচ্ছে কত চলে আসবে, 6। তার মানে এই ফর লুপটা কিন্তু, এই ফর লুপটার কাজ শেষ এই বর্তমানে। এবং এই ফর লুপটা ঘোরার পরে আমরা দেখছি যে পুরো এন্টায়ার অ্যারের মধ্যে সবচেয়ে যে ছোট সংখ্যা, এন্টায়ার অ্যারের মধ্যে সবচেয়ে যে ছোট সংখ্যা হুইচ ইজ 17, তার ইন্ডেক্স নাম্বার হচ্ছে 6, সেই ইন্ডেক্স নাম্বারটা কিন্তু এই মিনের ভিতরে, মিন যে ভেরিয়েবলটা আছে তার ভিতরে চলে গেছে। এইটাই হচ্ছে এই ফর লুপটার কাজ। প্রত্যেকবার হচ্ছে যেইটুক অ্যারে নিয়ে সে কাজ করছে, এর পরের বার হচ্ছে এইটুক অ্যারের মধ্যে সে দেখবে, এর পরের বার সে এইটুক অ্যারের মধ্যে দেখবে, এর পরের বার সে এইটুক অ্যারের মধ্যে দেখবে এবং দেখে সবচেয়ে ছোট যে ইন্ডেক্সটা, সেই ইন্ডেক্সটা বের করাই হচ্ছে এই ফর লুপের, এই ফর লুপের একমাত্র উদ্দেশ্য। এবং এই ফর লুপ তার উদ্দেশ্য সাধন করার পরে যেটা হবে যে এইখানে একটা সোয়াপিং হবে। কি সোয়াপ হবে, সেটা হচ্ছে যে আমাদের এ আই কে ছিল, এই যে এখন আমরা দেখতে পাচ্ছি যে আই হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে লেট মি টেক এ ডিফারেন্ট কালার। তো আমরা দেখতে পাচ্ছি যে আই, আমাদের যদি মনে থাকে যে আই এখানে ছিল, তো এ আই হুইচ ইজ 89 এর সাথে এবার এই যে 17 যেটা, হ্যাঁ 17 যেটা সেটার এক্সচেঞ্জ হবে। তাহলে এ আই এর সাথে এই যে এ আই আমরা দেখতে পাচ্ছি এ আই এর সাথে কার এক্সচেঞ্জ হলো, এটা কি মিন কিন্তু ফাইনালি এই যে 6 এ চলে আসছে, যেটা আমি আসলে দেখাইনি যে মিন চেঞ্জ হয়ে কিন্তু আমাদের এখানে চলে আসছে 6 এ। তাহলে এ মিনের সাথে এ আই, তার মানে এ 0 এর সাথে এ 6 এর একটা এক্সচেঞ্জ হবে। তার মানে হচ্ছে মূল কথা হলো যে 17 যে এখানে চলে আসবে এবং 89টা এখানে চলে যাবে, যেটা আমরা পরের লাইনে দেখছি যে হয়েছে। এইভাবে প্রত্যেকবার এই ঘটনা ঘটবে, যে সবচেয়ে ছোট তাকে চেঞ্জ করে শুরুতে নিয়ে আসা হবে, আর যে শুরুতে বসেছিল তাকে ওই তার জায়গায় পাঠিয়ে দেওয়া। এইভাবে করে এই অ্যালগোরিদমটা যখন ঘুরতে থাকবে তখন একদম ফাইনালি যে আমরা যেটা দেখবো এই অ্যারেটা সর্টেড। এইটা হচ্ছে মোটামুটি ইনসারশন সিলেকশন সর্টের অ্যালগোরিদম। এবার আমরা যেটা করব যে আমরা একটু সিমুলেশন দেখব, এই অংশটুকু যদি আমরা বুঝতে পারি, তো আমরা সিমুলেশন দেখব। এখানে আমরা যেটা করতে পারি যে এই জায়গাটায় আরেকটু আমরা সেকেন্ড পাসটা দেখতে পারি, সেকেন্ড পাস সম্পর্কে একটু ধারণা নিতে পারি যে সেকেন্ড পাসে কি হচ্ছে। তাহলে প্রথমবার তো আমরা এটা বুঝলাম যে 89টা এখানে চলে গেছে আর 17টা এখানে চলে আসছে। এবং দ্বিতীয়বার কিন্তু আমরা যদি একটু খেয়াল করি, দ্বিতীয়বার কিন্তু আয়ের মান হচ্ছে এটা হচ্ছে 1, দ্বিতীয়বার কিন্তু আই আছে আর জে শুরু হবে 2 থেকে। এবং আবারও একই কাজ করবে, একই কাজ করে সে কি বের করবে, সে বের করবে যে 29 হচ্ছে সবচেয়ে। তখন কি হবে, এই 29টা এখানে চলে আসবে, যেটা আমরা দেখতে পাচ্ছি 29 এখানে চলে আসছে এবং 45টা এখানে চলে আসবে, যেটা আমরা পরের লাইনে দেখি। তার মানে এবার এইটুক অ্যারের মধ্যে সে এই কাজটা করেছে, হ্যাঁ। এবং আমরা বুঝতেই পারছি যে এর পরের বার সে কি করবে, এর পরের বার সে এইটুক অ্যারের মধ্যে
এই ফিগারের মধ্যে সবচেয়ে ছোট কে? সবচেয়ে ছোট হচ্ছে যে এবার হচ্ছে সবচেয়ে ছোট 35, সুতরাং 35টা এখানে চলে আসবে। এই যে 34, সরি 34টা এখানে চলে আসবে। এই যে 34টা যখন এখানে চলে আসলো আমরা খেয়াল করব যে এই অ্যারের এইটুকু অংশ কিন্তু সর্টেড হয়ে আছে। তাহলে প্রত্যেকবার সর্টেড অংশের কিন্তু পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তাহলে শুরুতে এইটুকু অংশ সর্টেড ছিল, এরপরে এইটুকু অংশ সর্টেড হয়ে গেছে, এরপরে এই অংশটুকু সর্টেড হয়ে গেছে, পরের বার কিন্তু আরো বড় অংশ এই অংশটুকু সর্টেড। এভাবে সর্টেড অংশটা বাড়তে বাড়তে এরপরের বার এখানে এবং এর পরের বার এইটুকু অংশ সর্টেড হয়ে গেছে, এবং এখানে যেহেতু একজন আছে এও আসলে লাস্ট এলিমেন্ট, সুতরাং আমাদের সর্টিং এর কাজ শেষ। এইভাবে কিন্তু সিলেকশন সর্টটা কাজ করে। তো এটা হচ্ছে বিষয়। এখন যদি এই অংশটুকুর মধ্যে যদি কোনো কারো প্রশ্ন থাকে, যদি কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে, এই স্লাইড, আগের স্লাইড বা প্রথম স্লাইডে যে কোনো স্লাইডের মধ্যে, তাহলে কিন্তু আমাকে জিজ্ঞেস করা যেতে পারে। বাবল সর্ট আর সিলেকশন সর্টের মধ্যে পার্থক্য হচ্ছে যে বাবল সর্টে বারবার সোয়াপ হয় আর এখানে একবার সোয়াপ হয়। এটা খুব গুড কোশ্চেন, আমি এবং গুড উত্তরও বলবো আমি, কিন্তু আমি আসলে এই প্রশ্নটা জিজ্ঞেস করতাম, তাহলে আমার একটা ক্লাসের একটা ম্যাটেরিয়াল তুমি নষ্ট করে দিছো এই কোশ্চেনটা জিজ্ঞেস করে। যাই হোক, হ্যাঁ, প্রশ্ন এবং উত্তর দুটোই কারেক্ট আছে, তারপরে আমি প্রশ্নটা জিজ্ঞেস করবো, দেখি অন্যরা কি উত্তর দিতে পারে কিনা। এনিওয়ে, আচ্ছা, তাহলে আমরা একটু এবার যেটা করব যে সিমুলেশন দেখব। রিসেট করলাম, একই জিনিস, খুবই সহজ বোঝা। তবে প্রথমবার আই হচ্ছে আমাদের তাহলে প্রথমবার আই হচ্ছে এই যে জিরোতে থাকবে, এই যে জিরোতে আছে, হ্যাঁ, এবং যে এখান থেকে শুরু হবে এবং একইভাবে সে সবচেয়ে ছোট যে তাকে খুঁজে বের করে, তার এখানে হচ্ছে সবচেয়ে ছোট কিন্তু 2, এবং এটা আমরা দেখব যে এখানে সোয়াপ হবে। আমি যদি আবার নেক্সট ক্লিক করি, তাহলে দেখব যে এটা দুইজন সোয়াপ হবে, এই দুইটা সোয়াপ হবে। ব্যাস, সিম্পল বিষয়। স্যার এখানে তো হচ্ছে প্রথম আর শেষেরটার মধ্যে কম্পেয়ার করছিল, তাই না? এখানে হচ্ছে আই, না কেন প্রথম আর শেষ মানে? মানে আই হচ্ছে শুরু সবচেয়ে ছোট আর হচ্ছে সবচেয়ে বড় যেটা, মানে না না, সবচেয়ে বড় বলে কোনো কথা নেই, সে হচ্ছে প্রথমটাকে সবসময় সবচেয়ে ছোট ধরে নিবে। হ্যাঁ, প্রথমটাকে মিন ধরে নিবে সবসময়। মিন ধরে নিয়ে যদি কেউ প্রথমটার চেয়ে ছোট থাকে তাহলে সেই ইন্ডেক্সটা মিনের মধ্যে রাখবে এবং সেটার সাথে এটা সোয়াপ করে নেবে। আচ্ছা, মানে ওই অ্যারেটার মধ্যে হচ্ছে ওই মানে তোর পুরা অ্যারেটার মধ্যে পুরো যেটা অ্যারেটার মধ্যে একদম খুঁজবে, ছোট যে সেটা হ্যাঁ হচ্ছে, হ্যাঁ, এই যে দিয়ে খুঁজতে থাকবে, যেটা আমি দেখালাম না বাড়তে থাকবে, যেটা বাড়তে থাকবে আর পুরো অ্যারেটার মধ্যে খুঁজতে থাকবে, পুরো অ্যারেটার যে মধ্যে আসলে কোথায় ওটার চেয়ে ছোট আছে, ওটার চেয়ে বা সবচেয়ে ছোট মানে আছে। ওটার চেয়ে ছোট। জি হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, রাইট, ওটার চেয়ে, সেটাও বলতে পারো ওটার চেয়ে, ওটাকে একটা প্রথমে স্ট্যান্ডার্ড ধরে নিচ্ছে, ওটার চেয়ে ছোট হলে মিন বানায় দিচ্ছে ওটাকে। স্যার কিন্তু 6 ও আছে, 3 ও আছে। কোথায় 6 আছে 3 আছে? সেটা কি 2 এর চেয়ে ছোট? 7 স্যার। ও 25 স্যার, সরি স্যার, আমি এখন তো 2 আর 7 এর সাথে হইলো 2 সবচেয়ে ছোট না, জি স্যার। সেজন্য 2টাকে আমি সামনে নিয়ে আসলাম। এখন তো এটা ঘটলো। হ্যাঁ হ্যাঁ, এরপরে হচ্ছে তোমার কথা ঠিক আছে, এরপরে এই 2টাকে বাদ দিলে এরপরে কে ছোট, এইটুকু অংশ কিন্তু আর সে কখনো নিয়ে চিন্তা করবে না। ওটা সর্টেড হয়ে গেছে এখন, ওইটা সর্টেড হয়ে গেছে, রাইট। হ্যাঁ, এখন হচ্ছে এরপরের যে অংশ আছে, কোন কালার নিব ওকে, হ্যাঁ, এর পরের যে অংশটুকু আছে সেই অংশটুকের মধ্যে, তার মানে এবার এই অংশটুকু, এটা ছাড়া, প্রথমটা ছাড়া, এর মধ্যে কে সবচেয়ে ছোট আছে সেটা বের করো। বুঝা গেছে? জি স্যার। এবার তার মানে হচ্ছে আই, আমি যদি নেক্সট চাপি সিমুলেশনে তাহলে দেখবা যে আই হচ্ছে 63 তে চলে আসছে। তার মানে এবার 63 কে অ্যাজিউম করে নিছে এটা হচ্ছে মিন।
এরপর যে শুরু করছে এটা এখন মিন CC তাহলে স্যার সব সময় পরেরটা হবে মানে হ্যাঁ, যে অ্যারে আনসর্টেড, যতটুকু অ্যারের যে অংশটুকু আনসর্টেড তার প্রথমটা, ওইটা মিন। ফার্স্টটা, হ্যাঁ জি ফার্স্টটা স্যার। মিন। হ্যাঁ, আমাদের অ্যালগরিদমে যে কারণটা হচ্ছে আমরা যেভাবে অ্যালগরিদমটা লিখছি সেই কারণ, এই যে এখানে লিখছি যে মিন সমান আই। আই তো হচ্ছে এই অ্যারেটা মানে এই লুপটা শুরু করার প্রথম যে এলিমেন্ট সেটা, তাহলে প্রথমে এটা 0, পরে এটা 1 হচ্ছে, তারপরে এটা 2 হচ্ছে, তাই না? 2 হচ্ছে। হ্যাঁ, জি স্যার। এইভাবে সেই জন্য প্রথমে 0 ছিল, এখন এই যে পরের বার ঘুরে জি। এসে হচ্ছে মিন ইজ ইকুয়াল টু আই করলাম, এই জন্য এটা মিন হয়ে গেল। এই হচ্ছে বিষয়টা, ঠিক আছে? জি স্যার। ওকে, সো এইখানে ফার্স্ট, ওকে, সো এটা এরপর জে শুরু হবে i+1 থেকে, এবং এই জে এর মাধ্যমে কি হবে, এইখানে যেই ছোট আছে মিন সে হয়ে যাবে। তার মানে এখন মিন আর এ জে আর এ মিনের মধ্যে তুলনা হবে, তাহলে এ যেটা ছোট তাহলে মিন কিন্তু এখানে চেঞ্জ হয়ে এটা কিন্তু মিন হয়ে গেছে। পরে আবার যে চেঞ্জ হয়ে যাবে, যে চেঞ্জ হয়ে দেখবে যে 18 এর চেয়ে কেউ ছোট আছে কিনা, হ্যাঁ দেখবে যে এটা, এই পর্যায়ে এসে কিন্তু এখানে যে যখন আসবে তখন এ কিন্তু মিন কিন্তু এ হয়ে যাবে। এইভাবে করে মিন এক সময় এই যে এখানে আসার পরে যে যখন এখানে আসবে মিন কিন্তু এখানে চলে আসবে। এরপরে কিন্তু মিনের আর চেঞ্জ হওয়ার কোনো প্রয়োজন নাই, সে তুলনা করবে বাট কখনোই তুলনাটা সত্যি হবে না। তার মানে হচ্ছে 3 সবচেয়ে ছোট, সে পেয়ে গেছে। এবার 3 এর সাথে কার এক্সচেঞ্জ হবে, এই যে 63 এর এক্সচেঞ্জ। জিনিসটা বোঝা গেছে? তাহলে আমি আবার এখানে স্যার অনেক সময় হচ্ছে অ্যারের মধ্যেও কিছু সর্টেড অবস্থায় থেকে যায়, যেমন যদি সাজানোই থাকে তাহলে তো ওখানে আর কোনো কাজ করার দরকার হবে না, জি, মানে সাজানোর সময় সাজানো চেঞ্জ। থাকলে ওই ইফ এর মধ্যে আর ওই ঢুকাই লাগতেছে না, ইফ কন্ডিশনটা কখনো ট্রু জি হবে না। হ্যাঁ, এটা ঠিক আছে, ফাইন, হ্যাঁ এটা সুন্দর ইয়ে। তো সর্টেড থাকলে ওই জায়গার কাজটা স্যার কমে যাচ্ছে, তার মানে এ মিনের ভিতরে ঢুকবেই না, ঠিক আছে? কখনোই মানে মিনটা কখনোই চেঞ্জ করতে হবে না, এই ব্যক্তি সবসময় মিন থাকবে এবং আর কখনো চেঞ্জ হবে না, ঠিক আছে? এটা হবে। তো এখন আমরা যেটা বলতেছিলাম যে এটার সাথে এটার চেঞ্জ হবে, তাহলে আমরা যেটা দেখবো যে নেক্সট ক্লিক করলে এই দুটো চেঞ্জ হবে, তার মানে যে 63 এখানে চলে আসলো, 3 এখানে চলে আসলো, ঠিক আছে? এইভাবে কিন্তু চলতে থাকবে। এরপরে এই অংশটুকুর মধ্যে আমরা চিন্তা ভাবনা করব কোন অংশটুকু নিয়ে, এই অংশটুকু, বাকি অংশটুকু, এবং সেখানেও কিন্তু একইভাবে সমস্ত কাজকর্ম হবে। আমরা নেক্সট চাপলে দেখবো যে আইটা চেঞ্জ হয়ে এখানে চলে আসছে, হ্যাঁ এই যে আইটা এখানে চলে আসছে, এবং যেটা এবার এখান থেকে শুরু হবে এবং একইভাবে সে কাজ করবে। এবং এবার সবচেয়ে ছোট এলিমেন্ট সে খুঁজে পাবে আসলে 6 কে, এবং 6 এর সাথে 18 রেখে এইভাবে কিন্তু আসলে এটা চলতে থাকবে, 6 এর সাথে 18, ঠিক আছে? এইভাবে করে আমরা যদি নেক্সট চাপতে থাকি তাহলে আমরা দেখব যে আসলে ফাইনালি এটা ঘুরতে ঘুরতে এটা কিন্তু সর্টেড হয়ে যাবে। এই যে সব হলো, আবার 31 কে সে ছোট ধরে নিছে এবং এখান থেকে সবচেয়ে ছোট কে খুঁজে বের করছে, 18। এবার আবার একটা সোয়াপ, আবার এরপরে আইটা চেঞ্জ হয়ে এখানে চলে আসবে এবং এই টোটাল জায়গার মধ্যে সবচেয়ে ছোট খুঁজে বের করবে 24, এই দুইটার মধ্যে এইভাবে চলতেই থাকবে। এবং কখনো কিন্তু সোয়াপ নাও হতে পারে, একটু আগে আমরা কিন্তু দেখছি সোয়াপ হয়নি, ওই জায়গাটা আমি তাড়াতাড়ি স্কিপ করে গেছি, সেটা দেখালে ভালো হতো। স্টেপ ব্যাকের কোনো অপশন নেই। এইভাবে পুরো অ্যারেটা সর্টেড হবে, ঠিক আছে? গুগল সার্চ করো। তাহলে এটা হচ্ছে আমাদের সিলেকশন সর্ট ছিল। ওকে, এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব জিনিসটা আমরা জাস্ট একটু ডিফাইন করব, সেই জিনিসটা হলো সেটা হলো লুপ ইনভেরিয়েন্ট, এটা নিয়ে আমরা আলোচনা করব। লুপ ইনভেরি এটা নিয়ে প্রায় অ্যালগরিদমের কারেক্টনেস বিবেচনা করতে এটা দরকার হয়। লুপ ইনভেরিয়েন্স
ইনভেরিয়েন্টটা কি এখানে আমি লিখি a property that is true of a structure every time through loop। তাহলে লুপ ইনভেরিয়েন্ট মানে হচ্ছে এমন একটা শর্ত, এমন একটা প্রপার্টি, এমন একটা কন্ডিশন, যে কন্ডিশনটা একটা স্ট্রাকচারের ক্ষেত্রে, একটা স্ট্রাকচার হতে পারে যে আমরা যে স্ট্রাকচার নিয়ে কথা বলছি যে অ্যারেটা, এখানে সেই স্ট্রাকচারের ক্ষেত্রে লুপ যতবারই ঘুরুক না কেন প্রত্যেকবার এভরি টাইম, যে এখানে বলছে এভরি টাইম এটা কি ট্রু। লুপ যতবারই ঘুরুক প্রত্যেকবার, এই যে একবার লুপ ঘুরলো, এই যে আরেকবার লুপ ঘুরলো, প্রত্যেকবারই ওই শর্তটা, ওই কন্ডিশনটা বা ওই প্রপার্টিটা, ঠিক আছে, প্রপার্টি বলতে পারি আমরা, কন্ডিশন বলতে পারি, তাহলে সেটা ট্রু। তাহলে এটাকে লুপ ইনভেরিয়েন্ট বলে। অনেক সময় আমরা লুপ ইনভেরিয়েন্ট দরকার, তাহলে সিলেকশন সর্টে লুপ ইনভেরিয়েন্ট, তাহলে লুপ ইনভেরিয়েন্ট ফর সিলেকশন সর্ট। তো লুপ ইন সিলেকশন সর্টের লুপ ইনভেরিয়েন্ট কি? লুপ ইনভেরিয়েন্টটা হলো দ্য লিস্ট ইজ, সেটা হচ্ছে দ্য, দেখি আমি এখানে, দ্য লিস্ট ইজ split into a prefix or first part and into a suffix। আর শর্তটা হলো কি, prefix prefix is sorted, suffix is not। এটা হচ্ছে লুপ ইনভেরিয়েন্ট। খুব সহজ, ভাষা হয়তো বাগাড়ম্বরপূর্ণ, বাট মূল জিনিসটা খুব সহজ। তাহলে আমরা যেটা দেখেছি, স্যার এটা একটু আরেকবার যদি বলতেন। হ্যাঁ লুপ এটা ইনভেরিয়েন্ট ব্যাখ্যা, ফর সিলেকশন সর্ট। হ্যাঁ সিলেকশন সর্টের লুপ ইনভেরিয়েন্ট জন্য দ্য লিস্ট ইজ স্প্লিট ইনটু এ প্রিফিক্স অর ফার্স্ট পার্ট এন্ড ইনটু এ সাফিক্স। প্রিফিক্স ইজ সর্টেড, সাফিক্স ইজ নট। তাহলে দুইটা পার্টে ভাগ করা হয়ে যায়। আমরা যেটা দেখছি যে প্রথমে হচ্ছে প্রথমটা আর আর বাকি অংশটা, প্রথমটা আর বাকি অংশটা। তাহলে প্রথমটা হচ্ছে, তাহলে এই অংশটা সর্টেড থাকে, লেফট সাইডটা সর্টেড থাকে একবার ঘুরে আসার পরে, হ্যাঁ একবার যখন ইনার লুপটা ঘুরে আসে, তারপর থেকে যেটা সত্যি হয় যে প্রিফিক্সটা ফার্স্ট পার্ট, যেটাকে ফার্স্ট পার্ট আর প্রিফিক্স বলতেছি, আর পরের পার্ট সেকেন্ড পার্টকে আমরা সাফিক্স বলতেছি। তাহলে এটা সর্টেড, এটা আনসর্টেড, ঠিক আছে, এটা নট সর্টেড। তাহলে লুপ একবার ঘুরে আসার পরে, ফার্স্ট বার ঘুরে আসার পরে আমরা দেখি যে এই সিনারি, সেকেন্ড বার লুপ ঘুরে আসার পরেও প্রিফিক্সটা চেঞ্জ হয়ে যায়, প্রিফিক্সটা একটু বড় হয়, তখন প্রিফিক্সটা হয়ে যায় এতটুক, কিন্তু শর্তটা ইনভেরিয়েন্ট, শর্তটা কিন্তু পরিবর্তন হয় না। এই জন্য এটাকে বলে লুপ ইনভেরিয়েন্ট। লুপের প্রত্যেক পাশে শর্তটা সে ঠিক রাখে। তাহলে এই অংশটা হচ্ছে সর্টেড, আবার এই অংশটা এখন সাফিক্স চেঞ্জ হয়ে গেছে, এইটুক হচ্ছে সাফিক্স, তাহলে এইটুক কিন্তু নট সর্টেড। আবার যদি আমি দেখি যে এরপরে আবার চেঞ্জ হয়ে গেছে, প্রিফিক্সটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে এই অংশটুক হচ্ছে প্রিফিক্স হয়ে গেছে, তাহলে এইটুক হচ্ছে সর্টেড হয়ে গেছে। সেকেন্ড, থার্ড পাস, থার্ড ইটারেশন, এগুলি সব ইটারেশন, এটাও ইটারেশন। তাহলে এইটুক সর্টেড, এইটুক আনসর্টেড। এইভাবে লুপের প্রত্যেকবার এই শর্তটা সত্যি থাকে যে লেফট সাইড আমরা প্রিফিক্স সাফিক্স ব্যবহার না করে যে দুইটা ভাগে ভাগ করে, যার লেফট সাইডটা সবসময় সর্টেড থাকে, রাইট সাইডটা আনসর্টেড। এটা
প্রত্যেক ক্ষেত্রে তুমি যেই সংখ্যা দিয়ে লুপ ইনভেরিয়েন্ট কেন বলতেছে, এটা হচ্ছে অপরিবর্তনীয়, যেটার ভেরিয়েশন হয় না, এই জন্য বলতেছে লুপ ইনভেরিয়েন্ট, মানে লুপ ঘুরতেই থাকুক, কিন্তু এইটা ইনভেরিয়েন্ট, এটা অপরিবর্তনীয়। কি অপরিবর্তনীয়? এই কন্ডিশনটাই, পার্টিকুলার কন্ডিশন বা পার্টিকুলার প্রপার্টিটা অপরিবর্তনীয়। তো একটা প্রোগ্রাম একটা লুপ ইনভেরিয়েন্ট মেইনটেইন করা খুব ইম্পর্টেন্ট, কারণ এই শর্তটা যদি সত্য না থাকে তাহলে আমরা কিন্তু এই কনক্লুশনে পৌঁছাতে পারবো না যে এক্সটার্নাল ফর লুপ বা টোটাল প্রোগ্রামটা শেষ হয়ে যাওয়ার পরে টোটাল অ্যারেটা সর্টেড হয়ে গেছে। এটা কিন্তু আমরা যদি লুপ ইনভেরিয়েন্টটা মেইনটেইন না হয় এই সিদ্ধান্তে কিন্তু আমরা উপনীত হতে পারবো না, কারণ আমাদের মধ্যে সন্দেহ থেকে যাবে যে হ্যাঁ চেঞ্জ হচ্ছে, লেফট সাইডটা চেঞ্জ হচ্ছে, লেফট সাইডটা বাড়তেছে আস্তে আস্তে, বাট যদি এই শর্তটা সবসময় সত্য না হয়, যদি এমন না হয় যে লেফট সাইডটা সবসময় সর্টেড থাকবে, প্রত্যেকবার বাড়বে লেফট সাইডের সাইজটা এবং লেফট সাইড সর্টেড থাকবে, এটা যদি মানে কোনো ক্ষেত্রে ল্যাপস হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে কিন্তু পুরো প্রোগ্রামটা শেষ হওয়ার পরে ফাইনালি আমরা এই কনক্লুশন একেবারে নিশ্চিন্ত মনে কিন্তু নিতে পারবো না যে আমরা একটা সর্টেড অ্যারে পাইছি। এই কনক্লুশনে আমি আসতে পারি যদি না এই প্রোগ্রামটা এই লুপ ইনভেরিয়েন্ট না মেনটেন করে। ঠিক আছে, তো এইভাবে আমাদের একটা লুপ ইনভেরিয়েন্ট বের করতে হয় এবং দেখতে হয় যে এই প্রোগ্রামটা কোনো লুপ ইনভেরিয়েন্ট মেনটেন করছে কিনা। যদি করে তাহলে এটা অ্যালগরিদমের কারেক্টনেস বলে একটা কনসেপ্ট আছে, কারেক্টনেস বের করা, তো সেটার ক্ষেত্রে এই কনসেপ্টটা কাজে লাগে। সো এটা হচ্ছে বিষয়। এরপরে আমি যে বিষয়টা আলোচনা করব যে অর্ডার অফ গ্রোথ অর কমপ্লেক্সিটি। ঠিক আছে, অর্ডার অফ গ্রোথ অবলিক কমপ্লেক্স, কিসের? দুইটারই। আমরা দুইটা পড়েছি, একটা হচ্ছে বাবল সর্ট এবং সিলেকশন, দুইটারই আমরা আলোচনা করব। এখন এইখানে আমি একটু আগে এটা বিবেচনা করার আগে আমি এখানে একটা জেনারেল গাইডলাইন দিতে চাই, যে জেনারেল হাই লেভেল গাইডলাইন। পরে আমরা এসব নিয়ে আরো ম্যাথমেটিক্যাল বেশ কিছু আলোচনা আমাদের বাকি আছে, সেগুলো করব। তো জেনারেল গাইডলাইন, অর্ডার অফ গ্রোথ বের করা। ঠিক আছে, তো তো একটা অ্যালগরিদমের কি কি হতে পারে? ঠিক আছে, একটা অ্যালগরিদমের অর্ডার অফ গ্রোথ লগারিদমিক হতে পারে, লগ হতে পারে, এইটা হতে পারে লিনিয়ার, এটা হতে পারে কোয়াড্রেটিক, এটা হতে পারে পলিনোমিয়াল, এবং এক্সপোনেনশিয়াল। তো আসলে আমরা যেটা চাই যে লিনিয়ার হলে, হ্যাঁ, যদি একটা অ্যালগরিদমের রানিং টাইমটা যদি অর্ডার অফ গ্রোথ যদি লিনিয়ার হয় তাহলে এটা হচ্ছে খুব ভালো, এটা হচ্ছে আমাদের আইডিয়াল। তো অনেক সময় লিনিয়ারের আশেপাশে কিছু থাকে, সেটাকে অনেক সময় যেমন লিনিয়ারের চেয়ে একটু বেটার, তাহলে সেটাকে অনেক সময় আমরা সাব লিনিয়ার বলি, সাব লিনিয়ার। অনেক সময় লিনিয়ারের কাছাকাছি বাট লিনিয়ার চেয়ে একটু খারাপ, এটাকে অনেক সময় সুপার লিনিয়ার বলা হয়, সুপার লিনিয়ার। ঠিক আছে, তো এখন এটার জেনারেল গাইডলাইন গুলি আমরা একটু আলোচনা করব। তো আমরা আগেই মোটামুটি জানার কথা যে আমরা আসলে পলিনোমিয়াল এবং এক্সপোনেনশিয়াল এটা চাই না। হ্যাঁ, অনেক সময় চলে আসতে পারে প্রবলেম ভেদে, বাট এটা থেকে আমরা মুক্ত হতে পারলে বা বেটার অ্যালগরিদম বের করতে পারলে, যেটা যদি লিনিয়ার হয় তাহলে তো খুব ভালো, কোয়াড্রেটিক হলেও মোটামুটি, আর লগ হলে সেটা তো আরো ভালো। তো এইটা হলো বিষয়। এখন আমরা দেখব যে কিভাবে আমরা বুঝবো হাই লেভেলে যে এটা এটা একটা লগারিদমিক অ্যালগরিদম বা এটার অর্ডার অফ গ্রোথ লগ। যদি আমরা দেখি যে ইট ড্রপস ইন হাফ, it drops in
তার মানে আমাদের যে প্রবলেম সাইজটা নিয়ে শুরু করছি প্রত্যেকবার প্রবলেমটা 50% কমে যাচ্ছে, ঠিক আছে। সো এরকম যদি হইতে থাকে তাহলে আবারও 50% কমলো, এরকম হইলে সাধারণত আমাদের একটা অ্যালগরিদমের রানিং টাইমটা লগারিদমিক, অর্ডার অফ গ্রোথটা আর অর্ডার অফ কমপ্লেক্সিটি সেটা হচ্ছে লগারিদমিক আসে। এটা খুবই ভালো, এটা খুবই ডিজারেবল এটা হইলে, বাট এরকম অ্যালগরিদম কমপ্লেক্স প্রবলেমের ক্ষেত্রে পাওয়া যথেষ্ট ডিফিকাল্ট। সো লিনিয়ার, এরপর হচ্ছে লিনিয়ার হচ্ছে অ্যালগরিদম অ্যালগো দ্যাট গ্রোজ। আচ্ছা, এইটাকে আমরা কিভাবে প্রকাশ করি? অর্ডার অফ লগ n, তাই না? আর এটা হচ্ছে অ্যালগরিদম দ্যাট গ্রোজ proportional to the input size, proportional to the input size। তাহলে এটাকে আমরা অর্ডার অফ n এভাবে বলি, big O n। তার মানে এটার কার্ভটা, এটার গ্রোথ কার্ভটা সাধারণত এরকম লিনিয়ার হয়, ঠিক আছে। তার মানে n যতটুকু বাড়ে n এর সাপেক্ষে প্রপোর্শনালি টাইমটা বা অ্যালগরিদমের অর্ডার অফ গ্রোথ লার্নিং টাইমটা n এর সাপেক্ষে বাড়ে। তো এইটা হচ্ছে লিনিয়ার। আর কোয়াড্রেটিক হচ্ছে যখন আমরা লিনিয়ার নাম্বারটা when linear number of times I have to do a linear number of things। তার মানে লিনিয়ার নাম্বার অফ টাইমস মানে হচ্ছে n সংখ্যক বার যদি আমাকে n সংখ্যক কাজ করতে হয়, হ্যাঁ, তাহলে আমরা এরকম যদি আমরা চিন্তা করি যে 100 বার আমাকে 100টা কাজ করতে হবে, তাহলে আসলে আমি কতটা কাজ করলাম, তাই না? এটা উত্তর নিশ্চয়ই সবাই দিতে পারবো। আমাকে 100 বার, এটা তো হচ্ছে ছোটবেলার অঙ্ক, তাই না? 100 বার যদি আমি 100 টাইমস, যদি আমি 100 বারের প্রত্যেকবার যদি আবার 100 টাইমস একটা কাজ করি, তাহলে টোটাল কাজের সংখ্যা কত হলো? 100 স্কয়ার। হ্যাঁ একবার বলেন। 100 into 100। হ্যাঁ, গুড। 100 into 100, তাহলে n টাইম যদি আমি n সংখ্যক কাজ করি তাহলে n into n, তার মানে n স্কয়ার। তার মানে এই জন্য এটা কোয়াড্রেটিক বলে কেন? এটার অর্ডার হচ্ছে n স্কয়ার। আর পলিনোমিয়াল হচ্ছে এটার হায়ার অর্ডার, n কিউব হতে পারে, হ্যাঁ, আরো আরো ইত্যাদি হতে পারে। এক্সপোনেনশিয়াল হচ্ছে n যখন নিজেই পাওয়ারের উপর উঠে গেল, যেমন 2 to the power n, এটার মধ্যে প্রথম লেকচার আলোচনা করেছি আমরা, হ্যাঁ, এইটা। তো এইটা হচ্ছে বিষয়। তাহলে এই তিনটা বিশেষ করে আমরা যদি আমরা জানি জেনারেল গাইডলাইন, তাহলে আমরা যে কোনো অ্যালগরিদমের অর্ডার অফ মানে যেগুলি নিয়ে আমরা বেশিরভাগ কাজ করব সেগুলির আমরা। আর পলিনোমিয়াল হচ্ছে যে n সংখ্যক টাইমস আমরা কিছু কাজ করছি, যেমন n সংখ্যক বার n সংখ্যক কাজ করলাম n সংখ্যক বার, তাহলে সেটা n কিউব হয়ে গেল, তাই না? তখন সেটার অর্ডার হবে স্বাভাবিকভাবে n কিউব, এবং এটা আমরা তখন পলিনোমিয়াল। এটা কোয়াড্রেটিক মানে n এর পাওয়ার হচ্ছে 2, আর এটা হচ্ছে তার চেয়ে বেশি, পলি, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। এখন আমরা এই আলোচনার সাপেক্ষে আমরা যেটা করব যে আমরা এক্সপোনেনশিয়ালটা কি হবে? এক্সপোনেনশিয়ালটা আরো জটিল, আমরা এক্সপোনেনশিয়াল অ্যালগরিদম সম্পর্কে আসলে আলোচনা করবই না, এটা আমরা চাই না কখনোই। এই ধরনের কোনো অ্যালগরিদম নিয়ে আলোচনাই মানে অ্যালগরিদম করতে হবে, ঠিক আছে। তবে আমরা যদি এক্সপোনেনশিয়াল গ্রোথের একটা এক্সাম্পল দিতে চাই, যেমন ধরা যাক একটা পাসওয়ার্ড তৈরি করা হয়েছে শুধুমাত্র নিউমেরিক ভ্যালু দিয়ে, তার মানে 10 ডিজিটস যেখানে আছে, ওকে। তো সেই ক্ষেত্রে এই পাসওয়ার্ডের লেংথটা যদি n হয়, তাহলে আমরা জানি
তাহলে কতটা কম্বিনেশন সম্ভব আমরা জানি যে 10 টু দি পাওয়ার n ডিফারেন্ট পাসওয়ার্ড এখানে পসিবল। তাহলে ডিফারেন্ট পাসওয়ার্ডস আমরা পাবো। তাহলে এখন যদি আমরা একটা প্রোগ্রাম লিখতে চাই বা একটা অ্যালগরিদম তৈরি করতে চাই যেখানে সমস্ত অল পসিবল ডিফারেন্ট পাসওয়ার্ডস, অল পসিবল ডিফারেন্ট পাসওয়ার্ডস যদি সে প্রিন্ট করতে চায়, তাহলে আমার এই অ্যালগরিদমটার কমপ্লেক্সিটি কিন্তু 10 টু দি পাওয়ার n হবে। ওকে, সো এটা একটা एग्जांपल গেল। আরেকটা एग्जांपल দেওয়া যেতে পারে, যেমন হচ্ছে একটা সেটের, হ্যাঁ, যে কোনো একটা সেট a1 a2, এখানে যদি n সংখ্যক এলিমেন্ট থাকে, ঠিক আছে, তাহলে n সংখ্যক এলিমেন্ট যদি থাকে তাহলে এই সেটের আমরা জানি যে পসিবল সাবসেট, ডিফারেন্ট সাবসেট হওয়া সম্ভব, ডিফারেন্ট সাবসেট হতে পারে 2 টু দি পাওয়ার n। তাহলে এই প্রত্যেকটা পসিবল ডিফারেন্ট সাবসেটকে যদি আমরা কোনো প্রোগ্রামের মাধ্যমে এক্সামিন করতে চাই তাহলে সেটারও কিন্তু আসলে অর্ডার অফ 2 টু দি পাওয়ার n হবে। তার মানে এই দুই ক্ষেত্রেই আমরা দেখছি যে এটাও এক্সপোনেনশিয়াল এবং এটাও এক্সপোনেনশিয়াল। এনিওয়ে, তো এখন আমরা যেটা দেখব যে এই যে গাইডলাইনগুলি পড়লাম, এই গাইডলাইনের আলোকে বাবল সর্ট এবং ইনসার্শন সিলেকশন সর্টের রানিং টাইম বা অর্ডার অফ গ্রোথ আমরা কেউ বলতে পারবো কিনা। হ্যাঁ, ইজ ইট লগারিদমিক, ইজ ইট লিনিয়ার, বাবল, সিলেকশন। এখন কোশ্চেন হচ্ছে ইজ ইট লগারিদমিক, ইজ ইট লিনিয়ার, ইজ ইট কোয়াড্রেটিক, ইজ ইট পলিনোমিয়াল, কোনটা হবে অর্ডার অফ গ্রোথ? এনিওয়ান উত্তর দিতে হবে। লিনিয়ার হবে স্যার। লিনিয়ার হবে? লিনিয়ারটা কি আসলে বলতো? যেটা বললাম যে মানে n সংখ্যক কাজ আমি শুধু করব, তাই না? জি কোনো কাজ আমি স্যার। n টাইমস করছি, তো n টাইমস করলে তাহলে তো জাস্ট n বার করলাম, সিম্পল লিনিয়ার, তাই না? তাহলে সেটা হচ্ছে এরকম কার্ভ হবে n টাইমস। তো আমরা কি বাবল সর্ট, লিনিয়ার সর্টে কি যে কাজগুলা করছি শুধু কি n বার কাজ করছি নাকি তার চেয়ে বেশি কাজ করছি? কোয়াড্রেটিক হচ্ছে, তবে একদম n স্কয়ার হচ্ছে না। অন্য কেউ? তো মানে অর্ডার অফ n হ্যাঁ, এটা আসলে লাইব্রেরি ঠিক বলছে। আসলে এখানে যেটা ঘটতেছে যে ফর ইচ স্টার্টিং পয়েন্ট, দুইটার ক্ষেত্রে আমরা একটু যদি খেয়াল করে দেখি, ফর ইচ স্টার্টিং পয়েন্ট আই লুক at the rest of the list, এরকম হচ্ছে না? যেমন সিলেকশন সর্টের কথা যদি বলি যে আমরা আই শুরু করছি এক জায়গা থেকে এবং আই এর জন্য পুরো অ্যারেটা রেস্ট অফ দ্য লিস্ট আমি দেখছি, ঠিক আছে? আবার আই শুরু করছি পরে, আবার তারপরে রেস্ট অফ দ্য লিস্ট কিন্তু আমি দেখছি। এবং বাবল সর্টের ক্ষেত্রেও কিন্তু এটা সত্যি। হ্যাঁ, যেমন আমরা যদি বাবল সর্টের ক্ষেত্রে যাই তাহলে আমাদের যদি মনে থাকে যে আমাদের অ্যালগরিদমটা এরকম ছিল, ঠিক আছে? i0 থেকে শুরু হচ্ছে এবং i0 এর জন্য যে 0 থেকে কিন্তু কিছুটা কম হচ্ছে, যে আলোচনাটা আমি আসছি যে অ্যারের শেষের আগেরটা পর্যন্ত যাচ্ছে বা তার আগেরটা পর্যন্ত একটু প্রত্যেকবার একটু কমছে, কিন্তু জেনারেলি স্পিকিং রেস্ট অফ দ্য লিস্ট দেখছে। কিন্তু এই রেস্ট অফ দ্য লিস্টের পরিমাণটা প্রত্যেকবার একটু একটু করে ছোট হয়ে আসছে, সেটা ঠিক আছে, কিন্তু তাতে আমাদের অর্ডার অফ গ্রোথ, মানে অর্ডার অফ গ্রোথের আলোচনাটা এত একটা ইন্টারেস্টিং আলোচনা যে এখানে এই ছোট্ট সামান্য একটু যে কমে আসছে
সেটা আসলে জেনারেলি কোনো প্রভাব ফেলে না। যেটা আমি বললো যে প্রত্যেকবার n স্কয়ার চেয়ে কম, একেবারে স্ট্রিক্টলি যদি আমরা উই ওয়ান্ট টু বি মেটিকুলাস which is a correct statement, হ্যাঁ। বাট আমরা আসলে যখন অর্ডার অফ গ্রোথ নিয়ে আলোচনা করি তখন আমরা ওই রকম মেটিকুলাস আসলে হতে চাই না। তো আমরা একটা জেনারেল একটা আন্ডারস্ট্যান্ডিং নিতে চাই যে এই অ্যালগরিদমের অর্ডার অফ গ্রোথটা কোনটার কাছাকাছি বা কোন পর্যায়ে। সুতরাং প্রত্যেকবার হ্যাঁ কমে আসছে, যে রেস্ট অফ দ্য লিস্টে আমি একটু একটু করে কমে যাচ্ছে, বাট স্যার জেনারেলি আমি একেবারেই তো n স্কয়ার হচ্ছে না, তাই না? হ্যাঁ জেনারেলি এটা কোয়াড্রেটিক, কারণ তুমি লিনিয়ার বলতে পারবে না। ঠিক আছে, একেবারে n স্কয়ার হচ্ছে না, মানে স্ট্রিক্টলি যদি আমরা দেখি যে প্রত্যেকবার কিছু কমে আসছে, বাট এটা যখন অর্ডার অফ গ্রোথ আমরা অ্যাসিম্পটোটিক নোটেশন নিয়ে যখন কাজ করি, আসলে হিউজ অনেক বড় সংখ্যা নিয়ে কাজ করি, তখন এই যে একটা একটা করে কমছে না, সেইখানে ধরো 1 মিলিয়ন সংখ্যা, পরের বার হচ্ছে 1 মিলিয়নের চেয়ে একটা কমলো, তারপরে তার চেয়ে একটা কমলো, এইভাবে কমছে না। সো ওইটা আসলে যে আলটিমেটলি কোনো মানে ওভারঅল অর্ডার অফ গ্রোথের ক্ষেত্রে তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারে না। ঠিক আছে, সো এই জন্য এটা অর্ডার অফ গ্রোথ হচ্ছে কোয়াড্রেটিক, এবং দুইটারই Quadratic। হ্যাঁ সরি, এটা অর্ডার অফ গ্রোথ হচ্ছে কোয়াড্রেটিক, এবং দুইটারই হচ্ছে অর্ডার অফ গ্রোথ হচ্ছে n স্কোয়ার্ড, এবং আমরা এটাকে বিগ ও দিয়ে যদি প্রকাশ করি তাহলে বিগ ও n স্কোয়ার্ড, এটা হচ্ছে আমাদের অর্ডার। এখন তাহলে দুইটারই বাবল, হ্যাঁ, এবং সিলেকশন দুইটারই বিগ ও n স্কোয়ার্ড, এটা আমরা দেখলাম। তাহলে এখন মনে প্রশ্ন আসতে পারে, যে প্রশ্ন উত্তরটা আনফরচুনেটলি দিয়ে দিছে একজন, ঠিক আছে, তারপরেও আমি প্রশ্নটা করি, ঠিক আছে, কিপ ইট অন রেকর্ড। হ্যাঁ, তো এখন তাহলে আমাদের প্রশ্ন হলো যে এই দুইটার মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ, বাবল সর্ট ভার্সাস সিলেকশন সর্ট। দুইটাই আমরা দেখছি অর্ডার অফ গ্রোথ কিন্তু সেম, হুইচ ইজ বিগ ও n স্কয়ার্ড। হ্যাঁ, এটা হচ্ছে এটার অর্ডার অফ গ্রোথ। তাইলে কি দুইটা একই, দুইটা কি সেম? কোশ্চেন না হচ্ছে স্যার। এটা, দুইটা কি সেম না স্যার, নাকি দুইটা আলাদা আলাদা। ভালো ভালো মতো আছে? কোনটাকে কোন পক্ষে কোন দিকে ভোট দিবা, কে কে স্যার কার আমি পক্ষে? সিলেকশন সর্ট। আচ্ছা, সিলেকশন সর্টে তো সোয়াপিংটা একবার হচ্ছে, ওখানে টাইম কম লাগবে, তাহলে হচ্ছে ওইটাই বেটার হবে বারবার বাবলের চেয়ে। এখন এটা কি একজন উত্তর দিয়ে দিছে সেজন্য বলতেছো নাকি তুমি নিজে বুঝে বলতেছো? না স্যার, আচ্ছা, যদি আসলেই তো বুঝে বলো তাহলে মানে এটা দেখা খুবই যাচ্ছে ভালো। যে সিলেকশন আই এম ফিলিং এনকারেজড যে আসলেই সোয়াপিংটা তো তোমরা একবার জিনিসগুলা হচ্ছে, বুঝতে পারতেছো, which is very good for me। হ্যাঁ, তো আসলে কিন্তু তাহলে যদি টাইম আমি কম একটু লাগবে একটু না, টাইম আটকানোর কম জন্য প্রশ্ন লাগলে করি যে এখানে তো ল্যাপটপে অনেকবার সোয়াপিং ওটাই হচ্ছে, বেটার হবে। এই যে তুমি যে বললা যে এখানে একবার হচ্ছে, আমি এই যে সিলেকশন সর্টের সিমুলেশনটা রান করি, হ্যাঁ, রিসেট দিতে হবে, রিসেট দিলাম, রান করলাম, এই যে একটা সোয়াপিং হলো, আবার আবার আরেকটা সোয়াপিং হলো, তাহলে এই যে একবার সোয়াপিং হচ্ছে কথাটা তো ঠিক না। এই যে আবার সোয়াপিং হলো, এই যে সোয়াপিং তো অনেকগুলা। সিলেকশন সর্টে হ্যাঁ, এটা তো সিলেকশন সর্টের রান। স্যার দেখা যাচ্ছে না তো। আচ্ছা, মানে দেখা যাচ্ছে না। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? না স্যার। স্ক্রিন না স্যার, ও সরি, স্ক্রিন আবার অন্য জায়গায় শেয়ার দিতে হবে, আবার এখানে চলে আসি, হ্যাঁ সরি, রিসেট। এই যে আমি যেটা বলছিলাম যে তাহলে আমি এখন প্রশ্ন করতে চাচ্ছি যে একজন বলল যে সিলেকশন সর্টে একবার সোয়াপিং হয়, তাহলে কথাটা তো স্ট্রিক্টলি সত্যি না। যেমন আমি এখানে সিলেকশন সর্টে সিমুলেশন রান করি, এই যে একবার সোয়াপিং হলো, এই যে দ্বিতীয়বার সোয়াপিং হলো, এই যে আবার সোয়াপিং স্যার তো আসলে এটার অনেকগুলো হচ্ছে। শর্তটা কি, শর্ত তো একটা যে হচ্ছে নেক্সটটাকে মানে প্রথম যেটা সেটা মিনটা ঠিক থাকবে, এবং পরে যেটা থাকবে একটা শর্ত নিয়ে কাজ করতেছে, ওই জন্য তো হচ্ছে ওটা মানে শপিং অ্যাকচুয়ালি একবারই হচ্ছে, মানে সংখ্যাগুলা বারবার কোন ক্ষেত্রে একবার হচ্ছে সেটা ব্যাখ্যা করতে পারতে হবে। মানে স্যার মানে সেকেন্ড হচ্ছে ফর কি, লুপের আন্ডারে একবার হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে মানে উত্তর। এই যে এখানে বাবল সর্টটা না, বাবল সর্টে যে সেকেন্ড যে লুপ আছে সেই লুপের ভিতরেও কিন্তু সে স্যার মাল্টিপল আমি বলতে টাইমস। চাচ্ছিলাম জি বলো। যে হচ্ছে প্রথম আমাদের তো একটা ফিক্সড থাকবেই, তাই না? হুম ওইটার পরে হচ্ছে যে এটা ছোট থাকবে, হুম, তারপরে মানে হ্যাঁ ওইভাবেই তো পুরো কাজটা হয়ে আসবে, হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে প্রথম আমাদের কাজ একবারের একটা জন্য না। মানে প্রত্যেকবারের জন্য মানে আয়ের প্রত্যেকটা মানের জন্য সে একটা সোয়াপ করছে, এটা হচ্ছে উত্তরটা। হ্যাঁ,
হ্যাঁ, তুমি বুঝতে পারছো ওইটাই সেটা আমি তো বুঝতে তাহলে পারছি, মেইন কিন্তু মানে হয়তো মানে বলতে জি পারোনি স্যার, এইভাবে, ঠিক আছে, মানে আমি অসুবিধা নাই, আমি অ্যাকসেপ্ট গুছাই করতেছি বলতে উত্তর। পারতেছি না, মানে হ্যাঁ হ্যাঁ, আমি অ্যাকসেপ্ট করতেছি উত্তর, অসুবিধা নাই। মানে ওইখানে যেটা হচ্ছে যে এখানে আমরা যেটা দেখছি যে আয়ের একটা মানের জন্য এখানে শুধু মিনটাকে সে রাখছে, এবং এইখানে সোয়াপিংটা কিন্তু এই যে ফর লুপের এই যে দেখা যাচ্ছে আমাদের খুব ক্লিয়ারলি, একটু মনোযোগ দিয়ে সবাই যদি আমরা দেখি, লেট মি টেক এ ডিফারেন্ট কালার, কালারটা ইউজ হয়। হ্যাঁ, এইখানে কিন্তু ফর লুপের ভিতরে একটা মাত্র লাইন, এই সোয়াপের লাইনটা কিন্তু ফর লুপের বাইরে। তার মানে এই ফর লুপটা টোটালটা ঘুরে আসার পরে এই একবার সোয়াপ হচ্ছে। আর এটার সাথে যদি আমরা লেট মি কম্পেয়ার ইট উইথ বাবল সর্ট, হ্যাঁ, তাহলে বাবল সর্টে যদি আমরা দেখি, যে বাবল সর্টে যেটা আমরা দেখতে পাচ্ছি, বাবল সর্টে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই ফর লুপের ভিতরেই কিন্তু যখনই শর্তটা সত্যি হবে সে কিন্তু সোয়াপ করে ফেলছে। আর ওখানে যখনই শর্তটা ট্রু হবে, ইট ইজ অনলি চেঞ্জিং দ্য ভ্যালু অফ মিন। এইখানে হচ্ছে মেজর ডিফারেন্সটা, মিন ভ্যালুটা সে রাখছে এবং শেষে একবার মাত্র, হ্যাঁ, সোয়াপ অনলি ওয়ান্স, এই হচ্ছে তার স্ট্র্যাটেজি। আর এইখানে এই শর্তটা ট্রু হলেই সে একবার সোয়াপিং করে ফেলবে। তো এইখানে অনেকবার বারবার সোয়াপ হওয়ার সম্ভাবনা বেশি কোথায়, আমাদের বাবল সর্ট, ঠিক আছে। তো আমরা যেখানে আলোচনা করছিলাম, তার মানে সম্ভবত আমরা এটা বলতে পারি প্রবাবলি যে আসলে বাবল সর্টটা খারাপ দেন সিলেকশন সর্ট হচ্ছে, এই দৃষ্টিকোণ থেকে, ঠিক আছে। যদিও দুইটার অর্ডার অফ গ্রোথ হচ্ছে সেম, বাট হচ্ছে সিলেকশন সর্টটা প্রবাবলি বেটার অ্যালগরিদম। এবং অনেক ক্ষেত্রে অনেক কম্পিউটার সায়েন্টিস্টরা বলে যে বাবল সর্ট এত খারাপ এই কারণে যে বাবল সর্ট এখন খুব বেশি নট দ্যাট মাচ ইউজ, নট দ্যাট মাচ ইউজড, এবং অনেক কম্পিউটার সায়েন্টিস্টের ধারণা যে বাবল সর্টটা আসলে টিচ করা উচিত না কম্পিউটার সায়েন্সের কোর্সে বা অ্যালগরিদম কোর্সে, এটা এতটাই ইনএফিশিয়েন্ট। বাট অনেকে ডিসএগ্রি করে, এটা একটা জাস্ট টেকনিক হিসাবে দেখানো, এবং দেখানোর পরে এটা যে আসলে খারাপ বা কেন খারাপ, এই আলোচনাগুলো অনেক ক্ষেত্রে বেনিফিশিয়াল হতে পারে। তো এইটা হলো বাবল সর্ট এবং সিলেকশন সর্ট এর আমাদের আপাতত আলোচনা।